পৌর নির্বাচনে প্রার্থী যাচাই বাছাইয়ের দ্বিতীয় ও শেষ দিন আজ। আনুষ্ঠানিকভাবে না হলেও কৌশলে অনেকেই চালাচ্ছেন প্রচারণা। চাপ থাকলেও বাংলাদেশের আইএস বিরোধী কোনো জোটে যোগ দেয়া উচিত হবে না, মন্তব্য বিশ্লেষকদের। জাতিসংঘের অধীনে জোট হলে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বাধীনতার ৪৪ বছরে রফতানি আয়ে বাংলাদেশের অর্জন বিস্ময়কর, বলছেন অর্থনীতিবিদরা। নতুন বাজার সৃষ্টি ও রফতানি পণ্যের বহুমুখীকরণে মনোযোগ দেওয়ার পরামর্শ। পাট রফতানি নিষিদ্ধ করায় আন্তর্জাতিক বাজার হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের। প্রয়োজনীয় যোগান নিশ্চিত হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস সরকারের। এবং শুরু হচ্ছে বিপিএল এর তৃতীয় পর্ব। আজ সিলেট সুপারস্টার্সের বিপক্ষে লড়বে বরিশাল বুলস, আর ঢাকা ডাইনামাইটসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী যাচাই বাছাইয়ের আজ দ্বিতীয় ও শেষ দিন। রিটার্নিং কর্মকর্তারা সম্ভাব্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র চূড়ান্ত যাচাই বাছাই শেষে আজই সারা দেশে বৈধ প্রার্থী ঘোষণা করবেন। গতকাল প্রথম দিনে সারা দেশে অর্ধশতাধিক মেয়র, শতাধিক সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৩ শতাধিক কাউন্সিলরের প্রার্থিতা বাতিল হয়। এবারই প্রথম দেশে স্থানীয় কোনো নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে মোট ২৩৫টি পৌরসভায় মেয়র পদে ১,২২৩ জন, কাউন্সিলর পদে ৯,৭৯৮ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২,৬৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলে পৌর নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৩,৬৮৯ জন। দর্শক, এই মুহূর্তে রাজশাহীতে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। ময়মনসিংহে হারুনুর রশিদ এবং সিলেটে আব্দুল আহাদ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানতে প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে সাইফুর রহমান রকির কাছে। রকি, রাজশাহীতে এবার ১৩টি পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মূলত এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে ২,৪৭,২০৭ জন। আর আপনি যেটি বলছিলেন যে প্রার্থিতা যারা রয়েছেন তাদের মনোনয়নের যাচাই বাছাইয়ের বিষয়টি, এটি কাল থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত চলবে। মূলত যতক্ষণ পর্যন্ত এই যাচাই বাছাইটি সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত এই যাচাই বাছাইটি আজকে করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আমরা পবা উপজেলার নহটা পৌরসভায় আছি এখন। তো এখানে বেশ কিছু প্রার্থী আছেন যারা বসে আছেন, তাদের কাগজপত্র যাচাই বাছাই চলছে। গতকালও এটি হয়েছে। মূলত আমরা যে এখানে দেখানোর চেষ্টা করছি দর্শকদের যে কয়েকজন প্রার্থী, মহিলা কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী, তারা হচ্ছে বসে আছেন। আমরা একজন নির্বাচন কর্মকর্তাকে দেখছি, তিনি যাচাই বাছাই শুরু করেছেন কাজ। তো আমরা তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত যাচাই বাছাই করবেন? ৩টা পর্যন্ত। এর মধ্যে কি সব যাচাই বাছাই শেষ হয়েছে কিনা? কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের শুরু হচ্ছে, কেবল শুরু হচ্ছে, এখন শুরু হবে। আর 3টা 4টা হয়তো 5টা বাজতে পারে আমাদের শেষ করতে। 5টার মধ্যেই আজকে যে যাচাই বাছাইগুলো বাকি আছে, কালকে যাচাই বাছাইয়ের কাজ সেরে সেই যাচাই বাছাইগুলো সম্পূর্ণ হবে। এবং তারা মনে করছেন যে এর মধ্যে এই উপজেলায় যে কয়েকজন দাঁড়িয়েছেন তার মধ্যে একজন প্রার্থীর আমরা শুনেছি যে সম্পূর্ণ কাগজপত্র না থাকায় তার মনোনয়নটি প্রত্যাহার করার কথা জানিয়েছেন, বাতিল হয়েছেন। এছাড়া কিন্তু সবারই মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো রাজশাহীতে কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশেই পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 30 ডিসেম্বর এই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা জানিয়েছেন, তারা বলছেন 30 তারিখে যে নির্বাচন সেটি অবাধ ও সুষ্ঠু করতে তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরও ব্যাপক তৎপরতা রয়েছে, তাদের তৎপরতার নজরে পড়ার মতন। তারা বলছেন যে আসলে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এই নির্বাচন সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে, সেই জন্য কিন্তু তারা
খেয়াল রাখছেন বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে। তো আজকে মোটামুটি বিকেল পর্যন্ত এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলবে, এরপরই শেষ হবে এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ এবং তারপর একদম নির্দিষ্ট একটি সংখ্যা ধরে বলা যাবে যে কতজন প্রার্থী এই ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর যাচাই বাছাইয়ের খবর। এখন আমরা ময়মনসিংহের যাচাই বাছাইয়ের পরিস্থিতি জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী হারুনুর রশিদের কাছে। ধন্যবাদ রকিব। রাজশাহীর মতো আসলে ময়মনসিংহেও মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের পৌরসভা নির্বাচনের যারা মেয়র এবং কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ ময়মনসিংহেও চলছে। ময়মনসিংহের 9টি পৌরসভায় আসলে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 9টি পৌরসভায় মেয়র পদে 46 জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 443 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন। তো আমরা যতটুকু খবর নিয়েছি গতকালকে মেয়র পদে অধিকাংশ পৌরসভায় যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। ময়মনসিংহের শুধু ফুলপুর উপজেলা ব্যতীত সব উপজেলায় মেয়র পদের যাচাই বাছাই কাজ সম্পন্ন হয়েছে। তো এখানে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে ঈশ্বরগঞ্জ পৌরসভায় 1 জন মেয়র পদে এবং ত্রিশাল পৌরসভায় মেয়র পদে 3 জন যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং এছাড়া বিএনপি আওয়ামী লীগের সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন সবার মনোনয়নপত্রই বৈধ রয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায়, যে পৌরসভায় 9:30টায় আজকে যাচাই বাছাই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সকাল 9:30টায়, এখনো শুরু হয়নি। এখানে রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামান, তিনি এসে উপস্থিত হয়েছেন। প্রার্থীরাও আসতে শুরু করেছেন। তো আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে 10:30 নাগাদ এই মুক্তাগাছা পৌরসভায় যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে এবং সেটা শুরু হওয়ার পর আমরা আসলে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারবো। তো এই ছিল ময়মনসিংহের পৌরসভা নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ, তিনি জানাবেন সেখানকার অবস্থা। ধন্যবাদ হারুন। আসলে আমরা সময়ের দর্শকদের আগেও জানিয়েছিলাম যে সিলেটের 3টি পৌরসভা এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গোলাপগঞ্জ পৌরসভা, জকিগঞ্জ এবং কানাইঘাট পৌরসভায় 3টি পৌরসভায় মূলত প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় এবং গোলাপগঞ্জ পৌরসভার যে নির্বাচন অফিস যেটি রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে আছি। এবং গতকাল এই পৌরসভায় আমি আগেও বলেছিলাম যে সাধারণ কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হয়। গতকাল 42 জনের মধ্যে 36 জনের প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয় এবং বাকি 6 জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। এবং আজকে যেটি হচ্ছে যে সংরক্ষিত মহিলা আসনের যে 11 জন প্রার্থী রয়েছেন তাদের বাছাই করা হচ্ছে এবং মেয়র প্রার্থী যে 7 জন রয়েছেন তাদের মনোনয়নপত্র এখন বাছাই করা হচ্ছে। এই উপজেলা পরিষদের ভিতরের যে হলরুম রয়েছে সেখানে বাছাই করা হচ্ছে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই পৌরসভায় যে 7 জন মেয়র প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগের 3 জন এবং বিএনপির 1 জন এবং বাকিরা জাতীয় পার্টির 1 জন এবং বাকিরা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। এবং আওয়ামী লীগের যাকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে বর্তমান মেয়র জাকারিয়া আহমেদ পাপলু, মূলত তাকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের বাকি আরো 2 জন মনোনয়নপত্র তুলেছেন এবং মূলত তৃণমূল পর্যায় থেকে যাকে মনোনয়নপত্র দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে তাকে না দিয়ে বর্তমান যে মেয়র যিনি রয়েছেন জাকারিয়া আহমেদ পাপলুকে মনোনয়নপত্র দেওয়া হয়। তো মূলত জাকারিয়া আহমেদ পাপলু যেটি বলছেন যে তৃণমূল থেকে তার নাম তৃণমূলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া না জানিয়ে তার নাম কেন্দ্রে পাঠানো হয় এবং কেন্দ্র থেকে যখন দলীয় সভানেত্রী মূলত তাকে পছন্দ করেন এবং তার প্রতি আস্থা রেখে তাকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বাকিদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। এবং বাকি যে 2টি পৌরসভা রয়েছে কানাইঘাট এবং জকিগঞ্জ পৌরসভায়, সেগুলোতে গতকাল কোনো মনোনয়নপত্র বাছাই করা হয়নি। মূলত আজকে সেখানের সাধারণ কাউন্সিলর, মহিলা কাউন্সিলর এবং যে মেয়র যারা রয়েছেন তাদের মনোনয়নপত্র বাছাই করা হবে। তো আমি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সিলেট বিভাগের 16টি পৌরসভায় এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জের 4টি, মৌলভীবাজারের 4টি এবং হবিগঞ্জের 5টি পৌরসভায় মনোনয়ন নির্বাচন হবে এবং সবগুলোতেই আজ বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আপনাদের আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিব বিস্তারিত খবর। তো আমরা এখন ফিরে যাব স্টুডিওতে আমাদের সহকর্মী শাফিন জাহিদের কাছে।
দর্শক, আসন্ন পৌরসভা নির্বাচনের প্রার্থী যাচাই বাছাইয়ের আজ দ্বিতীয় ও শেষ দিন। আর সেই খবর জানাতে রাজশাহী থেকে রিপোর্টার সাইফুর রহমান রকি, ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ এবং সিলেট থেকে যোগ দিয়েছিলেন আব্দুল আহাদ। চলে যাচ্ছে পরের সংবাদে। দল দেখে কিংবা প্রার্থীদের মন ভোলানো প্রতিশ্রুতিতে নয়, সত্যিকারের উন্নয়নমুখী যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান মানিকগঞ্জ সদর পৌর এলাকার বাসিন্দারা। পানি, গ্যাস আর বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান চান তারা। এ অবস্থায় ভোটারদের মনোভাব বুঝে গণসংযোগে নামার প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। মানিকগঞ্জ সদর এলাকা ঘুরে সেখানকার নির্বাচনের হালচাল জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। ভোট এসেছে নগরীতে, তাই দাম বেড়েছে নাগরিকের। সবসময় নানা প্রয়োজনে যাদের দাঁড়ে দাঁড়ে ঘোরেন ভোটাররা, কদিন বাদে সমাজের সেই সব প্রভাবশালী ব্যক্তিরা প্রার্থী হয়ে ভোট চাইতে আসবেন নাগরিকদের ঘরে। তবে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে এবার ভোট সমর্পণ করতে চান না মানিকগঞ্জ সদর পৌর এলাকার ভোটাররা। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও অলিগলি, রাস্তার মোড় সবখানেই বিরাজ করছে ভোটের আমেজ। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া প্রায় 6 কিলোমিটার দীর্ঘ খাল সংস্কার, পানি, গ্যাস, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ ও বিনোদন কেন্দ্র তৈরিতে ইচ্ছুক প্রার্থীকেই খুঁজছেন এখানকার নাগরিকরা। স্বতন্ত্র হোক আর দলীয় হোক, যে ভালো কাজ করবে তারই ভোট। একটা শিশু পার্কটাও ভাঙাচোরা, অযত্নে পড়ে রয়েছে। বাস্তবায়ন তো কিছুই করে না। রাস্তা ঘাট এগুলি যে ক্লিয়ার করবে আমরা তাকেই ভোট দেবো। এই পৌরসভায় মেয়র পদে বিএনপি মনোনীত একক প্রার্থী থাকলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বাইরে বিদ্রোহী বা স্বতন্ত্র রয়েছেন আরো দুজন। এ কারণে আওয়ামী লীগের ভোট বিভক্তির আশঙ্কা তৈরি হয়েছে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে প্রার্থীকে মানুষ চিনে, তারা প্রার্থীকে দেখতে চায়, এটা সেকেন্ডারি হলো প্রতীক। গত বছরও ডবল ভোটে পাস করেছি এবং এবার আশা করছি তার চেয়ে বেশি ভোট পাবো। একজন দাঁড়াইলে আমার সাথে পরাজিত হবে, তিনজন দাঁড়াইলে হয়তো তাদের ভোটের সংখ্যা কমবে। এইটাই ডিফারেন্স, তাদের কিছু হবে না। এদিকে সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা রিটার্নিং অফিসার। আচরণবিধি লঙ্ঘন হলে আমরা এটা যে কোনো নির্বাচনী আইনের যে বিধান আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পৌর এলাকায় এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন ৪৯,১৭০ জন নারী পুরুষ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, মানিকগঞ্জ। এদিকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচার প্রচারণা শুরু করতে না পারলেও রাজশাহীর বিভিন্ন পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা কৌশলে নেমে পড়েছেন মাঠে। তবে দলীয় মনোনয়ন না পেলেও হাল ছাড়ছেন না বিদ্রোহী প্রার্থীরা। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি করতে চান তারা। আর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রস্তুত তারা। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। চায়ের দোকান থেকে শুরু করে রাজশাহীর সর্বত্রই চলছে পৌরসভা নির্বাচনের আলাপ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা কৌশলে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। নিজের পক্ষে ভোট বাগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই পৌরসভাকে আমি সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা হিসাবে আমি ইনশাল্লাহ মানুষের কাছে উন্মুক্ত করব। এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন, যেটা সাধারণ মানুষ যেটা চায়, তাদের মতের এবার কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা করতে পারবো বলে আশা রাখি। আর দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। আমাকে দল মনোনয়ন দেয়নি, কিন্তু স্থানীয় আমার জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল নেতৃবৃন্দ তারা চাচ্ছে যে আমি নির্বাচন করি। লবিং গ্রুপিং এর কারণেই নৌকা এমন একজন হাতে দেওয়া হয়েছে, সেই নৌকা নিয়ে এখানে জয়যুক্ত করতে পারবো না। এখানে আমি মনে করি যে নতুন প্রজন্ম আমাকেই প্রয়োজন। তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। যে আমাদের পৌরসভার উন্নয়ন করবে এরকম প্রার্থী আমরা বেছে নেব ইনশাআল্লাহ। আমরা চাই নতুন প্রজন্ম যারা আমাদের দিকে সামনের দিকে এগিয়ে নেবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানালেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যাদেরকে নিয়োগ করা প্রয়োজন, যেভাবে শান্তি অর্জন করা যাবে, শান্তি পরিবেশ রাখা যাবে, সেভাবে আমরা ব্যবস্থা নেব। প্রতিটি পৌরসভায় 9টি করে ওয়ার্ড রয়েছে। মোট 139টি কেন্দ্রে একযোগে 30 ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন রাজশাহীতে এবার 13টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 2,47,207 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন সময় সংবাদ। দেশে জঙ্গি সংগঠন আইএসের অস্তিত্ব আছে বলে পশ্চিমা বেশ কয়েকটি দেশ দাবি করলেও এ মুহূর্তে আইএস বিরোধী কোনো জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোনো দেশের নয়, জাতিসংঘের
উদ্যোগে কোনো জোট গঠিত হলে যোগ দেওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না বাংলাদেশের। রিপোর্ট এহসান জুয়েলের। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের তৎপরতা বন্ধ করতে 2014 সালের সেপ্টেম্বর মাস থেকে জোট গঠন করে যুক্তরাষ্ট্র। 10 দেশের এই জোট আইএসের বিরুদ্ধে দফায় দফায় বিমান হামলা চালায়। এখনো চলছে সে হামলা। কোনো জোটে না গিয়ে রাশিয়াও পৃথকভাবে বিমান হামলা চালাচ্ছে সিরিয়ায়। আর সম্প্রতি প্যারিস হামলার পর ফ্রান্সের উদ্যোগে যুক্তরাষ্ট্রের জোটভুক্ত দেশগুলো এবং রাশিয়াকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠনের চেষ্টা চলছে। আন্তর্জাতিক এমন সব তৎপরতার মধ্যে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশে আইএসের অস্তিত্ব থাকার দাবি করে দেয়া হচ্ছে নানা বিবৃতি। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে চাপ তৈরি করতেই এ ধরনের তৎপরতা। বাংলাদেশে যদি আজকে আইএস আছে বা জঙ্গিবাদ আছে বা আছে, এই ধরনের যদি একটা স্বীকৃতি আদায় করতে পারে তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেটা কি দেশের মানুষ একবার ভেবে দেখবেন? এই অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নানামুখী চাপ থাকলেও আপাতত আইএস বিরোধী কোনো আন্তর্জাতিক জোটে যোগ দেওয়া উচিত হবে না বাংলাদেশের। আইএস এর ব্যাপারে ইনডাইরেক্টলি একটা বাংলাদেশকে প্রেশারাইজ করা হয়। আমি বলবো যে এটাতে বাংলাদেশে না যাওয়াটাই ভালো। বরং বাংলাদেশ গভর্নমেন্ট যে কথাটা বলতে পারে বা আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো যেতে বলতে পারে যে আমরা পূর্ণ সহযোগিতা দেব। কোনো বিশেষ রাষ্ট্রের অধীনে কোনো জোটে জয়েন করা, তাতে হয় কি একটা স্পষ্টভাবে নিজের পজিশনটা খুব বেশি ক্লিয়ার করে দেখা যায় এবং বাংলাদেশের আরও বোধহয় নিরাপত্তা ঝুঁকিটা হয়তো বাড়িয়ে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো দেশ নয়, জাতিসংঘের উদ্যোগে জোট হলে সহযোগিতা করবে বাংলাদেশ। আইএস বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে যদি কিছু কার্যক্রম গ্রহণ করা হয়, বাংলাদেশ সেটাতে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে রিহ্যাবিলিটেশন, প্রচুর শরণার্থী ডিসলজড হয়ে যাচ্ছেন, তাদের সহায়তার জন্য ডাক্তার, নার্স বা প্রশিক্ষণ বা শিক্ষা সহায়তা এগুলি হতে পারে। তবে আইএস ইস্যুতে আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বছরের প্রথম দিনে বই উৎসব উদযাপনে পুরোদমে প্রস্তুতি চলছে রংপুরে। মাধ্যমিকের সব বই পৌঁছালেও প্রাথমিকে গেছে 80%। কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কাঁচা পাট রফতানি নিষিদ্ধ করেছে সরকার, এমন অভিযোগ পাট রফতানিকারকদের। এমনকি প্রজ্ঞাপন জারির আগেই বন্দরে পৌঁছানো পাটের রফতানি ছাড়পত্র দেয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তারা। এই অবস্থায় পাটের আন্তর্জাতিক বাজার হারানোর পাশাপাশি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে রফতানিকারকরা। যদিও সরকার বলছে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়নে প্রয়োজনীয় পাটের যোগান নিশ্চিত হলেই তুলে নেওয়া হবে নিষেধাজ্ঞা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। সরকারি হিসেব মতে দেশে প্রতি বছর গড়ে ৭৮ লাখ বেল পাট উৎপাদিত হচ্ছে। এর মধ্যে ১৭ লাখ বেল কাঁচা পাট রফতানি থেকে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে প্রায় ২,০০০ কোটি টাকা। যদিও রফতানিকারকরা বলছেন এ মৌসুমে উৎপাদিত হয়েছে ৬০ লাখ বেল পাট। এর সঙ্গে বিগত বছরের অতিরিক্ত ৫ লাখ বেল নিয়ে মোট পাটের মজুদ রয়েছে ৬৫ লাখ বেল, যা থেকে এর মধ্যেই চলতি বছরের অক্টোবর পর্যন্ত রফতানি হয়েছে প্রায় ৩.৫ লাখ বেল। আর দেশের পাটকলগুলোতে প্রয়োজন পড়বে ৫০ লাখ বেল পাটের। ফলে এবছরও থেকে যাবে প্রায় ১০ লাখ বেল অতিরিক্ত কাঁচা পাট। তা সত্ত্বেও কাঁচা পাট রফতানি বন্ধের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন রফতানিকারকরা। অন্তত আলাপ আলোচনা না করেই এ ধরনের উদ্যোগ নেয় তা পাট শিল্পের সুদূর প্রসারী ক্ষতি করবে বলে মনে করছেন তারা। সমস্ত মিলের প্রয়োজন মেটানোর পরেও বছর শেষে একটি অংশ উদ্বৃত্ত থাকবে, কিন্তু এই আইনটাকে বাস্তবায়নের ক্ষেত্রে এটা কাঁচা পাট রপ্তানি বন্ধ করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। অ্যাসোসিয়েশন কি কোনো চিঠিও দেয়নি এবং আমরা কেউ জানিও না। ৩ তারিখের পূর্বে যে কন্ট্রাক্টগুলো আছে, যে এলসিগুলো আছে, সেইগুলোকে অন্ততপক্ষে তারা অন্ততপক্ষে ছেড়ে যদি দেয়, একদিকে যেরকম দেশীয় বাজারটাও ঠিক থাকতো, পাশাপাশি আমাদের বিদেশি বাজারটাও আমাদের কাছে ঠিক থাকতো। এদিকে সরকার বলছে প্রতিষ্ঠান ভেদে বিদেশি ক্রেতাদের জন্য সিদ্ধান্ত কিছুটা শিথিল করা হতে পারে, কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে পাটের মোড়ক ব্যবহার আইন বাস্তবায়নকেই। বিদেশি এই ধরনের কোনো শিল্প যদি আমাদের এই পাট নির্ভরতা নিয়ে যদি কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে থাকে, তাহলে সেটা আমরা কেস টু কেস আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে হয়তো আমরা কনসিডার করতে পারি। যদিও আইন বাস্তবায়নের প্রশ্নে দ্বিমত নেই রফতানিকারকদেরও, তবে রফতানি বন্ধের ফলে দেশের অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে উল্লেখ করে সিদ্ধান্ত থেকে সরে আসতেও সরকারের প্রতি আহ্বান তাদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে কান্তজিউ মন্দিরে রাসমেলার যাত্রা প্যান্ডেলে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। গতরাতে মেলার ইজারাদার হারেশ উদ্দিন বাদী হয়ে কাহারোল থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করার পর থানার সেকেন্ড অফিসার সাব ইন্সপেক্টর তাজুল ইসলামকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। মেলা চললেও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকাল থেকে যাত্রা ও সার্কাস বন্ধ রয়েছে। তবে মেলার নিরাপত্তায় কাজ করছে কাহারোল ও বীরগঞ্জ থানা পুলিশ। পাশাপাশি মোতায়েন রয়েছে র্যাব ও গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত 12:30টার দিকে দিনাজপুরের কান্তজি মন্দিরে যাত্রাপালা চলার সময় ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এদিকে ফরিদপুরে শীর্ষ সন্ত্রাসী হাতকাটা শাহিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহিন বিভিন্ন মামলায় 54 বছরের সাজাপ্রাপ্ত আসামি। ফরিদপুর থানার এসআই অভিজিৎ কুমার জানান, গতকাল রাত 1:30টার দিকে শহরতলির নুরুমিয়া বাইপাস সড়কে গোলাগুলির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে শাহিনের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। শাহিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ 18টি মামলা রয়েছে। স্বাধীনতার 44 বছরে রফতানি আয়ে বাংলাদেশের অর্জনকে বিস্ময়কর বলে মনে করেন অর্থনীতিবিদরা। 1972-73 অর্থ বছরে মাত্র 34 কোটি মার্কিন ডলারের রফতানির আয় গেল অর্থ বছরে পৌঁছেছে প্রায় 3200 কোটি ডলারে। বিশ্লেষকরা বলছেন, আগামীতে মধ্যম আয়ের দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখন নজর দিতে হবে নতুন বাজার সৃষ্টি ও রফতানি পণ্যের বহুমুখীকরণের দিকে। মোস্তফা মাহবুবের রিপোর্ট। 1971 সালে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন নিয়ে পাকিস্তানি শোষণ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাঙালি জাতি। স্বাধীনতার 4 দশক পর সে স্বপ্ন অর্জনের পথে অনেকটাই এগিয়েছে দেশ। আর এ স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করেছে রপ্তানি খাত। যুদ্ধ পরবর্তী সময়ে রপ্তানি খাত পাট ও কাঁচা চামড়া নির্ভর হলেও সময়ের আবর্তনে সে তালিকায় যুক্ত হয়েছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ সহ হালকা ও মাঝারি শিল্পের নানা পণ্য। মাথাপিছু কম জমি নিয়ে তো আর কোন দেশ অর্থনৈতিক উন্নয়ন ইতিহাসে করেনি। আমাদেরকে বিশ্ব অর্থনীতির সাথে ক্রমাগতভাবে বেশি সংযুক্ত হতে হবে। যেই শিল্প পণ্যগুলো আমরা বহুমুখীকরণ করে রপ্তানি করব, সেগুলোর কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্য পর্যন্ত আমাদেরকে আমদানি করতে হবে। এটাই হলো আমাদের চ্যালেঞ্জ। অর্থনৈতিক অগ্রযাত্রার দৌড়ে নতুন বাজার বাড়ানোর পাশাপাশি আগামী দিনের রফতানি চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখনই প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 2024 সাল নাগাদ যদি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই অগ্রাধিকারমূলক বাজার সুবিধা এটি কিন্তু সংকুচিত হয়ে আসবে। আমাদের অনেক পণ্যের যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতামূলক সক্ষমতা, সেখানে একটা চাপ পড়তে পারে। অন্যদিকে রফতানি উন্নয়ন পরিকল্পনায় ব্যবসায়ীদেরকেও সম্পৃক্ত করার তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। 85% তো রপ্তানি করতেছে বিজিএম, তারা নিজস্ব কষ্টে চলতেছে, থাকে 15%, সেটা নিয়ে ইপিবি ওয়ার্ক করছে। ইপিবিকে আরো শক্তিশালী হতে হবে, তাদেরকে আরো ডাইভার্সিফাই করতে হবে, তাদেরকে নিয়ে চেম্বার অফ কমার্সের কাজ করতে হবে। শ্রমনির্ভর শিল্প বিকাশের পাশাপাশি কম দামে পণ্য উৎপাদনেরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। আগামী দিনে মধ্যম আয়ের দেশের রপ্তানি চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাবে বাংলাদেশ। অর্থনৈতিক সমৃদ্ধিতে সারা বিশ্বে শক্তিশালী অবস্থানে থাকবে লাল সবুজের পতাকা। প্রতিষ্ঠিত হবে গণমানুষের কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি। এখন এমনটাই স্বপ্ন দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পিছু হটিয়ে মুক্ত হয় কুড়িগ্রাম, যশোর ও মেহেরপুর সহ বেশ কয়েকটি জেলা। লাল সবুজের পতাকা উড়িয়ে সেদিন আনন্দ উল্লাসে মেতে ওঠেন এই এলাকার মুক্তিকামী জনতা। তবে স্বাধীনতার 44 বছর পেরিয়ে গেলেও অযত্ন অবহেলায় পড়ে থাকা গৌরবগাথার স্মৃতিচিহ্নগুলো সংস্কারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1971 সালের এই দিন মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে কুড়িগ্রাম থেকে পিছু হটে পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর নতুন শহরের পানি ট্যাঙ্কের উপর মানচিত্র খচিত পতাকা উড়িয়ে চারিদিকে বিজয় বার্তা জানানো হয়। অথচ যথাযথ সংরক্ষণের অভাবে ক্রমে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কুড়িগ্রামের 24টি গণকবর ও বৌদ্ধভূমি। 3, 4 ও 5 ডিসেম্বর যশোর জেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সাথে পাক হানাদারদের বেশ কয়েকবার সম্মুখ যুদ্ধ হয়। এক পর্যায়ে 5 ডিসেম্বর থেকে পালিয়ে যেতে থাকে পাক বাহিনী। অবশেষে 6 ডিসেম্বর বিকেলে মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল বারাতের নেতৃত্বে যশোর সেনানিবাসের দখল নেয় মুক্তিযোদ্ধারা।
20 এপ্রিল মেহেরপুরে থানা কাউন্সিলে স্থায়ী ক্যাম্প গড়ে তোলে পাক বাহিনী। এ সময় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ও মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে তারা গড়ে তোলে নির্যাতন সেল, চালায় হত্যাযজ্ঞ। পরে 5 ডিসেম্বর মিত্রবাহিনী মেহেরপুরে ঢোকে। সম্মুখ যুদ্ধের পর অবশেষে 6 ডিসেম্বর হানাদার মুক্ত হয় মুক্তিযুদ্ধের সূতিকাগার মেহেরপুর। কিন্তু আজও অবহেলিত জেলার গৌরব গাথার স্মৃতিচিহ্নগুলো। মেহেরপুর জেলাতে বিভিন্ন জায়গায় পাক হানাদার বাহিনীর ঘাঁটিতে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে মেহেরপুর জেলা মুক্ত হয় 5 তারিখে। এছাড়া 71-এর এই দিনে সুনামগঞ্জ, ঝিনাইদহ, হবিগঞ্জ ও লালমনিরহাট জেলার মাটি থেকেও বিতাড়িত হয় পাকিস্তানি হানাদার বাহিনী। ইসমাত জাহান, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কমলার চাষ। রং ও স্বাদ ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে চাষ করে লাভের মুখ দেখছেন অনেকেই। এবারও বছরের প্রথম দিনেই বই উৎসব উদযাপনের প্রস্তুতি চলছে রংপুরে। শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাধ্যমিকের সব বই ইতোমধ্যে পৌঁছালেও প্রাথমিকের এসেছে 80 ভাগ। তবে অবশিষ্ট বইও নির্ধারিত সময়ের আগেই চলে আসবে বলে আশা তাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর বিভাগের বিদ্যালয়গুলোতে বাৎসরিক পরীক্ষা শেষ। এখন ফলাফলের পাশাপাশি নতুন ক্লাসের নতুন বইয়ের অপেক্ষায় শিক্ষার্থীরা। আর বছরের শুরুর দিনই বই বিতরণ উৎসব পালনে প্রস্তুত বিভাগীয় শিক্ষা কর্মকর্তারা। উল্লেখ করার মতো ঘটনা হচ্ছে, এবার সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর শিশুরাও বই উৎসবে যুক্ত হবে। সকল শিক্ষার্থী জানুয়ারি মাসের 1 তারিখে খালি হাতে আসবে, কোনো বই ছাড়া, কিন্তু তারা হাত ভর্তি নতুন করে বই নিয়ে ঘরে ফিরবে। মাধ্যমিকের প্রায় সব বই ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলায় পৌঁছালেও প্রাথমিক পর্যায়ের সব বই এখনো আসেনি। তবে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, ডিসেম্বরের মাঝামাঝি স্কুলগুলোতে বই পৌঁছে দিতে পারবেন। 25 ডিসেম্বরের মধ্যেই আমরা প্রতিটি বিদ্যালয়ে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। শতকরা 80 ভাগ পাঠ্যপুস্তক আমাদের মাঠ পর্যায়ের গোডাউনে বা গুদামে সংরক্ষিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই একসাথে নতুন বই হাতে পেলে শিক্ষার্থীরা যেমন খুশি হবে, অন্যদিকে দুশ্চিন্তা মুক্ত হবে অভিভাবকরা। আসলে সবাই একসাথে বই পাই তো ওটা খুশির ব্যাপার জিনিসটা আমাদের কাছে। আমরা যখন লেখাপড়া করছি বই কিনতে কিনতে প্রায় 1 মাস 1.5 মাস চলে গেছে। এখন সে বাচ্চারা প্রথম বর্ষের প্রথম দিনেই বই পাওয়াতে খুব উৎসুক, আনন্দ। রংপুর বিভাগের 8 জেলায় প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং মাধ্যমিকে 13,871টি শিক্ষা প্রতিষ্ঠানে 48,42,259 জন শিক্ষার্থীর হাতে 3,88,74,406টি বই তুলে দেওয়া হবে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। কক্সবাজারের উপকূলে এখন চলছে শুটকি তৈরির ধুম। বছরের এ সময়ের আবহাওয়া উপযোগী হওয়ায় কর্মব্যস্ত উপকূলের শুটকি পল্লীগুলো। ফলে মানসম্মত শুটকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাগর থেকে ধরে আনা রূপচাঁদা, ছুরি, কুড়াল, সুরমা, লইট্টা, পোপা সহ প্রায় 25 প্রজাতির মাছ 4 থেকে 12 দিন রোদে শুকিয়ে তৈরি হচ্ছে হরেক রকমের শুটকি। কেউ সাগর থেকে আনা মাছ ধুয়ে নিচ্ছেন, কেউ কাটছেন, আবার কেউ তা বাঁশের মাচায় দিচ্ছেন রোদে। বঙ্গোপসাগরের তীরবর্তী নাজিরার টেকের প্রায় 100 একর এলাকা জুড়ে চলছে এমন ব্যস্ততা। শুধু নাজিরার টেকের উপকূলে নয়, জেলার টেকনাফ, মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া, সেন্ট মার্টিন ও সদর উপজেলার বিভিন্ন শুটকি মহলে চলছে শুটকি উৎপাদন। ভালো শুটকি যদি তৈরি করতে হলে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিতে, যেন পোকা মাকড় না আসে। চিটাগং যাচ্ছে, ঢাকায় যাচ্ছে, এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে এসে নিয়ে যাচ্ছে। আমাদের প্রায় 500 থেকে 600 মতো আড়ত আছে। সরকারি সহযোগিতা পেলে শুটকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি বাড়ানো সম্ভব বলে জানালেন এই মৎস্য ব্যবসায়ী নেতা। এখানে রাস্তাঘাটের যে অবস্থা, সরকারের আরো একটু নজর দেওয়া দরকার। সরকারের সহযোগিতা যদি আমরা পাই তাইলে আরো উন্নতি করতে পারবো। কক্সবাজার জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, কীটনাশক মুক্ত স্বাস্থ্যসম্মত শুটকি তৈরিতে সব ধরনের সহায়তা করা হচ্ছে। সংরক্ষক হিসাবে তারা কোন জিনিসগুলো ব্যবহার করলে এগুলো মানব স্বাস্থ্যের উপযোগী হবে, এগুলো নিয়ে আমাদের বেশ কিছু সম্প্রসারণ কাজ চলছে। কক্সবাজার নাজিরার টেক শুটকি মহলে গত বছর 500 মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়। এছাড়া জেলার 29টি কারখানায় উৎপাদিত বিভিন্ন প্রজাতির শুটকি বিদেশে রপ্তানি করা হচ্ছে। সময় সংবাদ, কক্সবাজার। পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কমলার চাষ। আর উৎপাদিত কমলার রং, স্বাদ ও ঘ্রাণ ভারতের দার্জিলিং এর কমলার মতোই বলে দাবি স্থানীয়দের। ফলে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে লাভের মুখ দেখছেন জেলার কমলা চাষিরা। আব্দুর রহিমের পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
2007 সালে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কমলা উন্নয়ন প্রকল্প হাতে নেয় কৃষি মন্ত্রণালয়। এ সময় সদর উপজেলা সাতমেরা, হাড়িভাষা, চামলাহাট সহ বেশ কিছু এলাকায় বাণিজ্যিকভাবে কমলার চাষ শুরু করেন কৃষকেরা। আর উপযুক্ত সময়ে গাছে ফলন আসায় এখন বদলে গেছে বাগানের দৃশ্য। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা কমলা। মৌসুমের শুরু থেকে চলছে বেচা কেনাও, আর দাম ভালো পাওয়ায় লাভের মুখ দেখছেন কমলা চাষিরা। এবার আমার গাছে আশানুরূপ ফল দিছে বেশ কিছু গাছে। আমি আশা করি এই সমস্ত ফল বিক্রি করে আমি লাখ 2 টাকা পাবো। ভারতের চেয়ে আমাদের পঞ্চগড়ের যে কমলা, এটার মান অনেক বেশি উৎকৃষ্ট। এখানে এটা রসালো এবং অনেক মিষ্টি। এদিকে পঞ্চগড়ের আবহাওয়া ও মাটি কমলা চাষের জন্য বেশ উপযোগী বলে মনে করেন এই পরিবেশবিদ। পঞ্চগড়ে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় খুব তাড়াতাড়ি শীত আসে এবং খুব দেরি থেকে শীত যায়। এইরকম মৃত্তিকা এবং জলবায়ু কমলা চাষের জন্য খুব উপযোগী। আর জেলার কৃষি কর্মকর্তা বলছেন, বাণিজ্যিকভাবে কমলা চাষে কেউ এগিয়ে এলে সহযোগিতা দেয়া হবে। কৃষকদেরকে নানাভাবে কারিগরি সহায়তা দিচ্ছি, তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন রকমের উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করেছি। পঞ্চগড় জেলায় প্রায় 73 হেক্টর জমিতে কমলা চাষ করা হয়েছে। আর চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2500 মেট্রিক টন। সময় সংবাদ, পঞ্চগড়। দর্শক, ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি কর্মীটলায় বিমান বাহিনীতে প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, ঢাকা সেনানিবাসে কুচকাওয়াজ পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ ছিলাম আমরা সেখানে। বর্তমানে সৃষ্টিশীল তরুণরা চলচ্চিত্র নির্মাণের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন নাট্যজনেরা। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষার প্রসারে চলচ্চিত্র সংসদের ভূমিকা ও করণীয় শীর্ষক সেমিনারে আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে প্রতি 5 জনের মধ্যে একজন তরুণ চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখছেন। চলচ্চিত্র শিল্পের প্রসারে চলচ্চিত্র সংসদগুলোকে তরুণদের এই স্বপ্নের সারথি হওয়ার পরামর্শ দেন তারা। সেখানে একজনের এরকম ভাবেই উল্লেখ করা হয়। আমরা পাচ্ছি যে এখন ইনস্টিটিউট থেকে বেরোচ্ছে না, কবির ভাই প্রেসিডেন্ট, আমি আসলে আমার একটু খারাপ লাগছিল, তার মধ্যে পাঠিয়েছিলাম আলকাজি। এদিকে রাজশাহী থিয়েটারের 30 বছর পূর্তি উপলক্ষে 8 দিন ব্যাপী নাট্যোৎসব চলছে।
গতকাল সন্ধ্যায় উৎসবের দ্বিতীয় দিনে কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে পরিবেশিত হয় হিমালয় কন্যা সারজামিন নাটকটি। নাটকটি পরিবেশন করেন নেপালের কাঠমান্ডু ম্যান্ডেলা থিয়েটারের নাট্যশিল্পীরা। এবারের উৎসবে বাংলাদেশ, ভারত ও নেপালের 4টি নাট্যদল অংশ নিচ্ছে। আগামী 11 ডিসেম্বর সমাপ্তি ঘটবে এ নাট্য উৎসবের। এবার দেশের বাইরের খবর। সন্ত্রাসী জঙ্গি আইএস ও আল কায়দার সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশি সহ 5 জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। শনিবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেন দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর। বিবৃতিতে বলা হয়, গেল 17 নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া, ইউরোপ ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। গ্রেফতার হওয়া অপরজনের জাতীয়তা সম্পর্কে কিছু জানানো হয়নি। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, রুশ নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে আইএসের 10 সদস্য থাইল্যান্ডে প্রবেশ করেছে এমন খবরে শুক্রবার মালয়েশিয়া জুড়ে সতর্কতা জারি করা হয়। এর একদিন পরই আইএস ও আল কায়দা সন্দেহভাজনদের গ্রেফতারের খবর প্রকাশ করা হলো। পার্লামেন্টে অনুমোদনের পর সিরিয়ায় আইএস বিরোধী দ্বিতীয় দফা বিমান অভিযান পরিচালনা করেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স। আইএসের দখলে থাকা তেল ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিন রয়্যাল ফোর্স তাদের সম্পূর্ণ সামরিক শক্তি প্রদর্শন করেছে বলে জানান দেশটির প্রতিরক্ষা সচিব মাইকেল ফ্যালন। এ সময় ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। গেল বৃহস্পতিবার প্রথমবারের মতো সিরিয়ার পূর্বাঞ্চলীয় ওমার তেল ক্ষেত্রে হামলা চালানো হয়। এতে অংশ নেয় 4টি টর্নেডো যুদ্ধ বিমান। নাইজেরিয়ার সীমান্তবর্তী দেশ চাঁদের কলফুয়া উপদ্বীপে আলাদা 3টি আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 30 জন। এতে আহত হন আরও অন্তত 80 জন। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জারি করা জরুরি অবস্থার মধ্যেই এ হামলা চালানো হয়। সহিংসতা থেকে প্রাণ বাঁচাতেই এ মানুষগুলো এই দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। পুলিশের মুখপাত্রের বরাতে সংবাদ সংস্থা এপি জানায়, 3টি আত্মঘাতী হামলাতেই অংশ নেয় 3 জন নারী। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সশস্ত্র সংগঠন বোকো হারামকে সরিয়ে সরকারি নিয়ন্ত্রণ আরোপে সহযোগিতা করছিল চাঁদ কর্তৃপক্ষ। এই আত্মঘাতী হামলা তারই প্রতিশোধ বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে গেল 2009 সাল থেকে বোকো হারাম ও সরকারি বাহিনীর মধ্যে সহিংসতায় 17,000 মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এবার বিপিএল এর খবর। চট্টগ্রাম ঘুরে বিপিএল আবারও ঢাকায়। তৃতীয় পর্বের জমজমাট লড়াই আয়োজনে প্রস্তুত মিরপুরের হোম অফ ক্রিকেট। আজ দিনের প্রথম ম্যাচে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে মাঠে নামবে বরিশাল বুলস। তলানিতে থাকা সিলেট এই ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে মরিয়া। অন্যদিকে ক্রিস গেইল অনুশীলনের মঞ্চে ঘোষণা দিলেন বরিশালের জয়ের ধারা সচল রাখার। মিরপুরে 2 দলের ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। সাগরিকায় যে হারের বৃত্ত থেকে কিছুটা বের হয় সিলেট সুপারস্টার্স। 2 ম্যাচে 1 হার আর 1 জয়ে চট্টগ্রাম পর্ব শেষ হয় মুশির দলের। অন্যদিকে একেবারে উল্টো চিত্র বরিশাল বুলসের ঘরে। জয়ের জোয়ারে ভাসছে মাহমুদুল্লাহর বরিশাল। চট্টলায় 3 ম্যাচে 3 জয় অদম্য বরিশালের। পরিচর্যার পর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট, সবুজ ঘাস আর গ্যালারি এখন তৈরি। প্রস্তুত সিলেট সুপারস্টার্স ও বরিশাল বুলস। পয়েন্ট টেবিলে ডুবতে বসা মুশফিকের দল বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে দিন খুব সিরিয়াস। অনুশীলনে সতীর্থরা যখন ঘাম ঝরাচ্ছেন, বুম বুম শহীদ আফ্রিদি তখন বিশ্রামে। সদাহাস্য মুশি ধারাবাহিক হারের ক্ষতে দগ্ধ, পরাজয়ের পাহাড় চাপে পিষ্ঠ। দেশি বিদেশি মিলিয়ে কেউই তেমন ফর্মে নেই, দলের অবস্থাও খুব একটা ভালো নয়। সুপারস্টার্সের ইংলিশ ব্যাটার জোশুয়া কবের কণ্ঠেও একই সুর। আমাদের পারফরমেন্স ভালো না, পয়েন্ট টেবিলেও নিচের দিকে। তবে সামনের সব ম্যাচই আমরা ভালো খেলতে চাই, সবার সেরাটা দিয়ে জয় নিশ্চিত করতে চাই। অন্যদিকে মুদ্রার ওপিঠে কি চনমনে বরিশাল বুলস। জয়ের সুবাতাসের ছন্দে দলে যোগ দিয়েছেন টি-20 ক্রিকেটের বড় নাম ক্রিস গেইল। ক্যারিবিয়ান ফেরিওয়ালাকে পেয়ে অনুশীলনে উল্লসিত বুলস স্কোয়াড। রোমাঞ্চ আর বিনোদনে ভরপুর বিপিএল মাতাতে উন্মুখ টি-20তে 586 ছক্কার মালিক গেইল। বিপিএল বড় টুর্নামেন্ট, এখানে অনেক নামি দামি খেলোয়াড় খেলছেন। আমাদের দলও ভালো করছে, নিজের সেরাটা দিয়ে জয় অবদান রাখতে চাই।
দু দলের প্রথম দেখায় গেল 24 নভেম্বর মিরপুরে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে সিলেটের বিপক্ষে 1 রানে জয় পেয়েছিল বরিশাল বুলস। 6 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বরিশাল, আর 6 খেলায় 5 হারে 2 পয়েন্ট পেয়ে তলানিতে সিলেট সুপারস্টার্স। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। এর আগে ঢাকা পর্বে দারুণ খেললেও চট্টগ্রাম পর্বটা ভালো যায়নি ডায়নামাইটসের, তাই আবারও ঢাকার মাঠ কাঁপাতে চায় সাঙ্গার দল। অন্যদিকে এই ম্যাচ জিতলেই সেরা 4 একরকম নিশ্চিত হয়ে যাবে রাইডার্সের, তাই ছাড় দেবে না তারাও। আজ সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। চট্টগ্রাম পর্বটা একেবারেই ভালো কাটেনি ঢাকা ডায়নামাইটসের। বরিশাল বুলসের কাছে 9 উইকেটের বড় ব্যবধানে হারের পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও 10 রানে হেরেছে তারা। সেই সঙ্গে আসরের একমাত্র সেঞ্চুরিটাও হয়েছে ঢাকার বিপক্ষেই, যে ম্যাচে বরিশালের এভিন লুইস ঢাকার বোলারদের পিটিয়েছেন বেধড়ক। তাই ঢাকা পর্বে পাওয়া ডায়নামাইটসদের 4 ম্যাচে 3 জয়ের সাফল্যের হাসিটাও কিছুটা যে ম্লান হয়েছে তা বলাই যায়। বন্দরনগরী ঘুরে বিপিএল আবারও ঢাকায়, আর ঢাকা ডায়নামাইটসের দলে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান যোগ দেয়ায় বোলিং বিভাগটা হয়েছে আরো শক্তিশালী। তাই বোলিং নিয়ে স্বস্তির পাশাপাশি আবারও কাটার মাস্টার মুস্তাফিজের প্রশংসায় সাঙ্গাকারা। মুস্তাফিজ দারুণ খেলোয়াড়, শেখার ইচ্ছাটা ওর মধ্যে প্রবল। নিজের যোগ্যতা দিয়েই সে আইসিসির বর্ষসেরা দলের সুযোগ পেয়েছে, তবে অবসরের পরেও এই তালিকায় নিজের নামটা দেখে একটু অবাক লেগেছে। তবে ব্যাটিংটা ভাবাচ্ছে অধিনায়ককে। আসরে তৃতীয় সর্বোচ্চ 224 রান করা সাঙ্গার ব্যাট হাসলেও আইকন নাসিরের রান করা দুশ্চিন্তা যোগান দিচ্ছে ডায়নামাইটস শিবিরে। ব্যাটিংয়ে আমাদের আরো গুছিয়ে নিতে হবে। এই দলে ভালো খেলোয়াড় আছে। নাসিরের কথা বললে বলবো, সে রান পাচ্ছে না ঠিক, তবে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সে। অন্যদিকে ঢাকা পর্বে মুখোমুখি দেখায় ডায়নামাইটসকে 69 রানে হারিয়েছিল সাকিবরা, আর চট্টগ্রাম পর্বে 1 হারের বিপরীতে 1 জয় পেয়েছে রাইডার্স। তাই 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ থাকা দলটি আছে ঢাকার চেয়ে সুবিধাজনক স্থানেই। এছাড়া বল হাতে 13 উইকেট নিয়ে এখন পর্যন্ত রাইডার্স আইকন সাকিব আছেন উইকেট শিকারীর তালিকায় শীর্ষে, আর অভিজ্ঞ মিসবাউল হক ও লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা জ্বলে উঠলে রাইডার্স ডায়নামাইটস ম্যাচটি দর্শনীয় কিছুই উপহার দেবে, তার বলার অপেক্ষা রাখে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পৌর নির্বাচনে প্রার্থী যাচাই বাছাইয়ের দ্বিতীয় ও শেষ দিন আজ। আনুষ্ঠানিকভাবে না হলেও কৌশলে অনেকেই চালাচ্ছেন প্রতারণা। চাপ থাকলেও বাংলাদেশের আইএস বিরোধী কোনো জোটে যোগ দেওয়া উচিত হবে না মন্তব্য বিশ্লেষকদের। জাতিসংঘের অধীনে জোট হলে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বাধীনতার 44 বছরের রফতানি আয় বাংলাদেশের অর্জন বিস্ময়কর, বলছেন অর্থনীতিবিদরা। নতুন বাজার সৃষ্টি ও রফতানি পণ্যের বহুমুখীকরণে মনোযোগ দেওয়ার পরামর্শ। পাট রফতানি নিষিদ্ধ করায় আন্তর্জাতিক বাজার হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের। প্রয়োজনীয় যোগান নিশ্চিত হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস সরকারের। এবং শুরু হচ্ছে বিপিএল এর তৃতীয় পর্ব। আজ সিলেট সুপারস্টার্সের বিপক্ষে লড়বে বরিশাল বুলস, আর ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।